আসসালামু আলাইকুম 2026 এর এসএসসি পরীক্ষার্থী বন্ধুরা, কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো। আর মাত্র 2 মাস পরেই তোমাদের এসএসসি পরীক্ষা। আর বাংলাদেশের ইতিহাস ও বিশ্ব সভ্যতা এই টপিকটা নিয়ে তোমাদের অনেকের মধ্যেই ভয় কাজ করে। অনেক সাল, অনেক নাম, অনেকগুলো টপিক, কি পড়বে, কিভাবে পড়বে বুঝতে পারো না। তো এই সমস্যাটা কাটিয়ে ওঠানোর জন্যই আজকে আমি তোমাদের জন্য একটা সাজেশন ক্লাস রেডি করেছি, যেখানে তোমরা বুঝতে পারবে যে কোন কোন টপিকগুলো পড়লে তোমাদের জন্য ভালো হবে। সুতরাং এখন আমরা শুরু করে দিই। আচ্ছা, তোমাদের এবারের সিলেবাসে কিছু কিছু পরিবর্তন এসেছে এবং তোমাদের মান বন্টনেও কিছু কিছু পরিবর্তন এসেছে। তোমাদের সংক্ষিপ্ত সিলেবাসে যে অধ্যায়গুলো আছে সেগুলো হচ্ছে 2, 4, 6, 8, 9 এবং 13 অধ্যায়। আর তোমাদের মান বন্টনে যেটা পরিবর্তন এসেছে, যে সংক্ষিপ্ত প্রশ্ন এই জিনিসটা অ্যাড হয়েছে, এটা কিন্তু এতদিন ছিল না। তো এখানে 15টা থেকে তোমাদেরকে 10টা সংক্ষিপ্ত প্রশ্ন উত্তর করতে হবে, যেখানে প্রত্যেকটার মান থাকবে 2, অর্থাৎ 10 দুগুণে 20 নম্বর এখানে থাকছে। এরপরে সৃজনশীল প্রশ্ন গতানুগতিক, তোমরা এর আগেও এগুলো অ্যান্সার করে এসেছো। 8টা থেকে 5টা সৃজনশীল তোমাদেরকে অ্যান্সার করতে হবে এবং প্রত্যেকটাতে মান হচ্ছে 10, 5 10 50, তোমাদের এখানে 50 নম্বর। এরপরে হচ্ছে বহু নির্বাচনীতে তো কোনো অপশন নেই, 30টা এমসিকিউ থাকবে, 30টাই তোমাদেরকে অ্যান্সার করতে হবে এবং এখানে 30 নম্বর। এই হচ্ছে তোমাদের মোট 100 নম্বরের মান বন্টন। তাহলে এখানে তোমাদের এই যে সৃজনশীল প্রশ্ন এবং বহু নির্বাচনী প্রশ্ন এটা তোমরা জানো, এবং সংক্ষিপ্ত প্রশ্ন যেটা তোমাদের কাছে হয়তো মনে হচ্ছে যে এটা নতুন বা এর আগের তো বোর্ড প্রশ্নে সংক্ষিপ্ত প্রশ্ন ছিল না, তাহলে আমরা কিভাবে প্র্যাকটিস করব। তো এটা নিয়েও তোমাদের ঘাবড়ে যাওয়ার কোনো কারণ নেই, কারণ তোমরা এর আগে যখন সৃজনশীল প্রশ্নের উত্তর করেছো, তোমরা তো অনুধাবনমূলক যে প্রশ্নটা সেটাও তো উত্তর করেছো 2 নম্বরে। তো এই সংক্ষিপ্ত প্রশ্নের জন্য তোমরা বিগত বছরগুলোর বোর্ড পরীক্ষায় 2 নম্বর কোয়েশ্চেন যেগুলো এসেছে বা অনুধাবনমূলক প্রশ্ন যেগুলো এসেছে সেগুলো যদি বেশি বেশি করে প্র্যাকটিস করো, তাহলে ইনশাল্লাহ এখান থেকে কমন পেয়ে যাবে। আচ্ছা, পরের স্লাইডে চলে যাই। তোমাদের প্রথম যে অধ্যায়টা আছে শর্ট সিলেবাসে সেটা হচ্ছে অধ্যায় 2, বিশ্ব সভ্যতা। তো বিশ্ব সভ্যতার মধ্যে কিন্তু অনেক ধরনের সভ্যতা আছে, যেমন ধরো চৈনিক সভ্যতা দিয়ে শুরু হয়েছে, তারপরে তোমার মেসোপটেমিয়া সভ্যতা আছে, তারপরে আজটেক সভ্যতা আছে, ইনকা সভ্যতা আছে, গ্রিক, মিশরীয়, রোমান, অনেকগুলো সভ্যতা আছে, তাই না? এখন বিষয়টা হচ্ছে যে তোমাদের কিন্তু সবগুলো সভ্যতা একদম মানে সমান গুরুত্ব দিয়ে বা একদম পুরোটা মুখস্থ করতে হবে, ব্যাপারটা কিন্তু এরকম না। কারণ আমরা যদি বোর্ডের প্রশ্নগুলোর দিকে তাকাই, বিগত বছরের বোর্ডের প্রশ্নগুলোতে কিন্তু কয়েকটা সভ্যতা থেকে বারবার প্রশ্ন এসেছে সৃজনশীল। সুতরাং আমরা এটা আশা করতে পারি যে ওই পার্টিকুলার সভ্যতাগুলোর মধ্যে যা যা আছে সেগুলো যদি আমরা পড়ি ভালো করে, তাহলে সেখান থেকে আমরা একটা ভালো মার্কের উত্তর করতে পারবো। আবার মজার বিষয় হচ্ছে যে তোমাদের কিন্তু একটা সভ্যতার সবটুকু কিন্তু ইম্পর্টেন্ট না, তাই না? ধরো যে আমি যেমন এখানে লিখে রেখেছি গ্রিক সভ্যতা আছে, গ্রিক সভ্যতার মধ্যে কিন্তু অনেক কিছু আছে তোমাদের বই, কিন্তু সব থেকে বেশি প্রশ্ন যেগুলো নিয়ে আসছে সেগুলো হচ্ছে গ্রিক সভ্যতার মধ্যে সাহিত্য। আচ্ছা, সাহিত্য থেকে প্রশ্ন আসছে। আচ্ছা, সাহিত্য থেকে বেশিবার প্রশ্ন এসেছে। এরপরে প্রশ্ন এসেছে দর্শন থেকে, মনীষীদের কর্মকাণ্ড থেকে। গ্রিক সভ্যতার বিখ্যাত কিছু মনীষী আছেন, সক্রেটিস আছেন, তারপরে অ্যারিস্টটল আছেন, প্লেটো আছেন। তো তাদের যে কর্মকাণ্ড বা তাদের যে রচিত গ্রন্থ, এগুলো থেকে কিন্তু বারবার প্রশ্ন এসেছে। তো এরপরে হচ্ছে আরেকটা জায়গা, বিজ্ঞান থেকে প্রশ্ন এসেছে। আরেকটা হচ্ছে যে খেলাধুলা হচ্ছে আমার মতে মোস্ট ইম্পর্টেন্ট, কারণ গ্রিক সভ্যতা থেকেই কিন্তু আমরা বর্তমানকালে যে অলিম্পিকের যে প্রচলনটা দেখি সেটা কিন্তু গ্রিক সভ্যতা থেকেই হয়েছে। এবং তোমরা যদি বোর্ডের প্রশ্নগুলো দেখো, তাহলে এই গ্রিক সভ্যতার মধ্যে খেলাধুলা পার্টটা থেকে স্পেসিফিক্যালি অনেকবার প্রশ্ন এসেছে। সুতরাং তোমরা যদি গ্রিক সভ্যতার মধ্যে এই পার্টগুলো পড়ো, তাহলে ইনশাল্লাহ তোমরা কমন পেয়ে যাবে। আচ্ছা, এরপরে আসি মিশরীয় সভ্যতায়। আচ্ছা, মিশরীয় সভ্যতার মধ্যে বোর্ডের প্রশ্নে একটা জিনিস খুব কমন, যে তোমাদের হয়তো একটা পিরামিডের ছবি দিয়ে রাখবে, তারপরে গয়ের প্রশ্নে বলবে যে এখানে কোন সভ্যতাকে নির্দেশ করা হচ্ছে, এবং সেই সভ্যতার স্থাপত্য শিল্প সম্পর্কে তোমরা ব্যাখ্যা করো, এরকম প্রশ্ন আসতে পারে। তাহলে আমরা তো জানি যে পিরামিড তো মিশরীয় সভ্যতা, তো পিরামিড, তারপরে হচ্ছে গিজার যে স্ফিংস আছে, এই জিনিসগুলো কিন্তু এখানে অনেক ইম্পর্টেন্ট। এই জায়গাগুলো তোমরা ভালো করে যদি পড়ো এবং লেখো, তাহলে তোমরা আশা করা যায় নাম্বার পেয়ে যাবে। আরেকটা জায়গা যেখান থেকে বারবার প্রশ্ন এসেছে সেটা হচ্ছে হায়ারোগ্লিফিক্স। হায়ারোগ্লিফিক্স হচ্ছে মিশরীয়দের উদ্ভাবিত লিখন পদ্ধতি। এই জায়গাটা থেকে প্রত্যেক বছরই অনেকবার প্রশ্ন এসেছে বিভিন্ন বোর্ডে। আচ্ছা, এরপরে আসি রোমান সভ্যতায়। রোমান সভ্যতার মধ্যেও ওই যে আমরা মিশরীয় সভ্যতায় যেরকম দেখলাম যে পিরামিডের যে ছবি দিয়ে প্রশ্ন, এরকম কিন্তু তোমার রোমান সভ্যতার মধ্যেও এসেছে। কলোসিয়ামের একটা ছবি দিয়ে রাখবে, তারপরে বলা হবে যে এটা কোন সভ্যতাকে নির্দেশ করা হচ্ছে, এই সভ্যতার স্থাপত্য সম্পর্কে বর্ণনা দাও। অথবা আরেকটা যেটা বিষয় আছে সেটা হচ্ছে যে ভাস্কর্য সম্পর্কে তোমাকে বর্ণনা দিতে বলতে পারে। আর মোস্ট ইম্পর্টেন্ট হচ্ছে আইন।
রোমান আইন নিয়ে অনেকবার প্রশ্ন এসেছে, সুতরাং রোমান সভ্যতা যদি তুমি পড়ো, আইনের পার্টটা স্পেসিফিক্যালি তোমাকে খুব ভালো করে পড়তে হবে। আচ্ছা, এরপরে আমরা আসি লাস্টটায় সিন্ধু সভ্যতা। সিন্ধু সভ্যতার মধ্যে নগর পরিকল্পনা অংশ থেকে অনেক বোর্ডে অনেকবার প্রশ্ন এসেছে, সুতরাং নগর পরিকল্পনার অংশটা ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এবং এরপরে হচ্ছে সিন্ধু সভ্যতার রাজনৈতিক অবস্থা। রাজনৈতিক অবস্থা থেকে শুধুমাত্র একটি বোর্ডে প্রশ্ন এসেছিল 2025 সালে। তো নগর পরিকল্পনার জায়গাটা তোমরা খুবই বেশি ভালো করে পড়বে, রাজনৈতিক সভ্যতার রাজনৈতিক অবস্থারও যে জায়গাটা আছে সেই জায়গাটাও তোমরা পড়বে। তাহলে দেখো যে বিশ্ব সভ্যতার অধ্যায়টা মনে হতে পারে যে অনেক ইনফরমেশন বা এতগুলা আমি কিভাবে পড়বো, দেখো তোমাদের কিন্তু পড়া খুব বেশি না। হ্যাঁ, আর আরেকটা ব্যাপার হচ্ছে যে এখানে দেখতে পাচ্ছ যে আমি 3 স্টার দিয়ে রেখেছি এই অধ্যায় 2-এ। তার কারণ হচ্ছে যে তোমাদের তো এইবার সংক্ষিপ্ত সিলেবাসে তোমাদেরকে পরীক্ষা দিতে হবে, কিন্তু যখন ফুল সিলেবাস ছিল তখনও কিন্তু এই বিশ্ব সভ্যতার চ্যাপ্টার থেকে 2টা করে সৃজনশীল আসছে। সুতরাং আমরা এটা আশা করতে পারি যে এই বছর যেহেতু শর্ট সিলেবাস, এই অধ্যায়টা থেকে এই অধ্যায়টা যদি তোমরা ভালো করে পড়ো তাহলে 2টা সৃজনশীল তোমরা অবশ্যই কমন পাবে। আচ্ছা, এরপরে চলে যাই অধ্যায় 4-এ, সেটা হচ্ছে প্রাচীন বাংলার রাজনৈতিক ইতিহাস। এই অধ্যায়টা মোটামুটি ছোট একটা অধ্যায় এবং এই অধ্যায়ের পড়াগুলো মোটামুটি সহজ। এখানে সবথেকে বেশিবার অনুধাবনমূলক প্রশ্ন বলো, জ্ঞানমূলক প্রশ্ন বলো, সবথেকে বেশিবার যেই জায়গাটা থেকে প্রশ্ন এসছে সেটা হচ্ছে মাঝশূন্যায়। আচ্ছা, এখানে কিন্তু ইতিহাসের ক্ষেত্রে স্পেসিফিক্যালি বানান অনেক ইম্পর্ট্যান্ট একটা বিষয়। হ্যাঁ, তো ধরো মাঝশূন্যায় তুমি লিখেছো, তোমার হচ্ছে কয়ের প্রশ্নে বলা হয়েছে যে মাঝশূন্যায় কি, তুমি হচ্ছে লিখেছো কিন্তু মাঝশূন্যায় বানানটা তুমি ভুল লিখেছো, তাহলে কিন্তু তোমার নাম্বার কাটা যাবে। সুতরাং বানানের ক্ষেত্রে তোমাকে অবশ্যই একদম ভালোভাবে গুরুত্ব দিয়ে পড়তে হবে যে যাতে বানান তোমার ভুল না হয়। আচ্ছা, এরপরে আসি যে গোপাল। গোপাল হচ্ছে পাল বংশের প্রতিষ্ঠাতা। তাকে নিয়ে কিন্তু অনেকবার গয়ের প্রশ্ন এসেছে যে ধরো তোমাকে উদ্দীপকে এরকম একটা সিনারিও দেয়া হলো যে কোনো একটা গ্রামে খুব বিশৃঙ্খল অবস্থার মধ্যে একজন যুবক আসলেন এবং তিনি এসে ওই গ্রামটা কন্ট্রোলে নিলেন বা সেই গ্রামটার হচ্ছে অবস্থা ভালো করলেন বা সেখানে সুশাসন প্রতিষ্ঠা করলেন, এরকম ধরনের উদ্দীপক তোমার থাকতে পারে। এবং এই উদ্দীপকটা দেখলে তোমাকে বুঝতে হবে যে এখানে গোপালকে ইন্ডিকেট করা হচ্ছে বা পাল বংশের যিনি প্রতিষ্ঠাতা তাকে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এরকম প্রশ্ন আসলে দেখা যাবে যে এখানে কাকে ইঙ্গিত করা হচ্ছে, এটা থাকবে গয়ে। ঘয়ের প্রশ্ন এরকম আসবে যে উক্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক তিনি ছিলেন না বা তার পুত্রই ছিলেন উক্ত বংশের সর্বশ্রেষ্ঠ শাসক, ব্যাখ্যা করো। এরকম ধরনের প্রশ্ন তোমার ঘয়ে আসতে পারে, তাহলে সেটার উত্তর কি হবে? ধর্মপাল। পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক ছিলেন ধর্মপাল। এটা কিন্তু অনেকবার আসছে, এই যে দেখো এখানে আমি এই জন্য স্টার চিহ্ন দিয়ে রেখেছি যে পাল বংশের সর্বশ্রেষ্ঠ শাসক কে, তাকে নিয়ে সৃজনশীলে বহুবার প্রশ্ন আসছে। সুতরাং এটা তোমাদের একেবারে মিস করাই যাবে না। পাল বংশ নিয়ে মানে যা আছে তোমরা খুব ভালোভাবে পড়বে। আচ্ছা, এরপরে হচ্ছে সেন বংশ লিখেছি এবং শশাঙ্ক লিখেছি, এগুলো থেকে তুলনামূলক কম এসেছে, তবে এই দুইটাও কিন্তু ইম্পর্টেন্ট, তোমরা একদম ছেড়ে দিও না। হ্যাঁ, তো সেন বংশ এবং শশাঙ্ক। আচ্ছা, এরপরের অধ্যায়ে আমরা চলে যাই মধ্যযুগের রাজনৈতিক ইতিহাস, অধ্যায় 6। আচ্ছা, এই অধ্যায়টা আমি যখন তোমাদের মতো ছিলাম, এসএসসি পরীক্ষার্থী ছিলাম, আমার সব থেকে বিরক্ত লাগতো এই অধ্যায়টা পড়তে। কিন্তু এখন আমি যখন তোমাদের জন্য মানে আমি সাজেশন খুঁজছিলাম, তখন আমি দেখলাম যে এই অধ্যায়ে কিন্তু স্পেসিফিক কিছু জায়গা পড়লে কভার হয়ে যায়। তোমার অধ্যায়টা যত বড় বা যত ইনফরমেশন আছে এটার মধ্যে সবকিছু পড়ার দরকার নেই। তাহলে প্রথমে কি আসে? প্রথমে হচ্ছে বখতিয়ার খলজির বাংলায় আগমন ও লক্ষণ সেনের পতন। বোর্ডে বহুবার এই প্রশ্নটা এসেছে যে তোমার সিনারিওটা দিয়ে থাকবে এরকম যে একজন রাজা, তিনি দুপুরবেলা ঘুমন্ত অবস্থায় ছিলেন, এরকম সময় পাশের রাজ্য থেকে একজন 17-18 জন নিয়ে এসে তাকে সেই রাজ্যটা দখল করে নেয় এবং সেই রাজা পালিয়ে যান। এরকম ধরনের সিনারিও তোমার উদ্দীপকে দেওয়া থাকতে পারে। তাহলে সেক্ষেত্রে তোমার বুঝে নিতে হবে যে এখানে বখতিয়ার খলজি এবং লক্ষণ সেনের যে পতন বা পরাজয় সেই বিষয়টাকে ইন্ডিকেট করা হচ্ছে। আচ্ছা, এটা ধরো তোমার গয়ের প্রশ্নে আসলো। ঘয়ের প্রশ্নে আসতে পারে যে বখতিয়ার খলজির শাসনকাল এবং মৃত্যু। তার শাসনকালটা কিন্তু খুবই অল্প ছিল, তো তিনি তার শাসনকালে সেই অল্প শাসনকালের মধ্যে তিনি কি কি অবদান রেখেছিলেন এটা নিয়ে তোমার ঘয়ের প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে আসছে সুলতান গিয়াসউদ্দিন ইয়জ খলজি এবং 12 ভূঁইয়া। 12 ভূঁইয়ার মধ্যে মুর্শিদ কুলি খান অনেকবার এসেছে। আচ্ছা, এরপরে আসছে আলাউদ্দিন হোসেন শাহ। তাহলে এই কয়েকটা জিনিস তোমরা যদি পড়ো তাহলে কিন্তু তোমরা এখান থেকে উত্তর করতে পারবে। এখানে আরও কিছু বিষয় আছে, ওই যে রাজা গণেশ, তারপরে হাতসি শাসন, এই জায়গাগুলো থেকে কিন্তু কখনো প্রশ্ন আসে না। সুতরাং এই জায়গাগুলো যদি তোমরা মনে করো যে স্কিপ করবে তাহলে সৃজনশীলের জন্য তোমরা স্কিপ করতে পারো। আচ্ছা, এরপরে হচ্ছে বাংলায় ইংরেজ শাসনের সূচনা কিভাবে হয় সেই অধ্যায়টা। নবাব সিরাজউদ্দৌলা ও পলাশী যুদ্ধ। নবাব সিরাজউদ্দৌলা ও পলাশী যুদ্ধের ঘটনা আমরা কম বেশি সবাই জানি বা আগে থেকেই পড়ে এসেছি, জেনে এসেছি। সুতরাং এটা নিয়ে তোমাদের সমস্যা থাকার কথা না। তো নবাব সিরাজউদ্দৌলার যে
তোমার রাজনৈতিক প্রজ্ঞার কম হওয়ার কারণে তিনি পলাশির যুদ্ধে হেরে গিয়েছিলেন, নাকি পলাশির যুদ্ধে তার হেরে যাওয়ার বা পরাজয়ের কি কি কারণ ছিল, এটা নিয়ে তোমাদের প্রশ্ন আসতে পারে। তাহলে মানে যদি গয়ে আসে যে পলাশির যুদ্ধে পরাজয়ের কারণ, তাহলে ঘয়ে অবশ্যই আসবে যে পরাজয়ের ফলাফল কি ছিল। তো এখানে তোমরা এইভাবে লিখবে যে মানে এই পলাশির যুদ্ধে পরাজয়ের ফলে আমাদের বাংলার রাজনৈতিক সূর্য অস্তমিত হয়েছে, এরকম তোমরা লিখতে পারো। আচ্ছা, এরপরে আমরা আসি এই জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে ইউজুয়ালি। আর গত 2025 সালের বোর্ড কোশ্চিনে চিরস্থায়ী বন্দোবস্ত থেকে অনেকগুলো প্রশ্ন এসেছে। চিরস্থায়ী বন্দোবস্ত কেন প্রবর্তন করা হয়েছিল, বা এই প্রবর্তন করাটা কি আমাদের জন্য ভালো হয়েছিল নাকি খারাপ হয়েছিল, এই সংক্রান্ত অনেক প্রশ্ন এসেছে। তো এই জায়গাটা তোমরা ভালো করে পড়বে। আচ্ছা, এখানে বলে রাখি চিরস্থায়ী বন্দোবস্ত কে করেছিলেন? লর্ড কর্নওয়ালিস, এবং এটা প্রবর্তন করা হয়েছিল 1793 সালে। আচ্ছা, এরপরের স্লাইডে চলে যাই। অধ্যায় 9 দেখো, এই অধ্যায় 9ও কিন্তু আমি 3 স্টার দিয়ে রেখেছি। তার কারণ হচ্ছে যে তোমাদের যখন ফুল সিলেবাস ছিল এই অধ্যায়টা থেকেও বহুবার একাধিক প্রশ্ন এসেছে। তো এবার যেহেতু তোমাদের শর্ট সিলেবাস, আশা করা যায় যে এইবার মানে একদম 2টা প্রশ্ন এখান থেকে আসবে। আচ্ছা, তাহলে কোন জায়গাটা থেকে সব থেকে বেশি প্রশ্ন এসেছে? বেগম রোকেয়ার সংগ্রাম এবং নারী জাগরণের অগ্রদূত হিসেবে তার অবদান, এই জায়গাটা থেকে সব থেকে বেশিবার বোর্ডে প্রশ্ন এসেছে। এরপরে এসেছে রাজা রামমোহন রায় থেকে, এরপরে ফরাইজী আন্দোলন থেকে, এবং হাজী মোহাম্মদ মহসিন, ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর ও ডিরোজিও, এই প্রত্যেকটা থেকে একবার বা দুইবার প্রশ্ন এসেছে। তবে সব থেকে বেশিবার কিন্তু এই দুটো থেকে এসেছে। আচ্ছা, এরপরে চলে যাই আমরা অধ্যায় 13, আমাদের মুক্তিযুদ্ধ নিয়ে যে অধ্যায়টা। এখানে এই অধ্যায়গুলোর মধ্যে প্রশ্নের 2টা প্যাটার্ন আছে। একটা হচ্ছে যে তোমাকে একটা স্পেসিফিক মানে জনগোষ্ঠীর ভূমিকা সম্পর্কে বলতে বলা হবে, এবং আরেকটা হচ্ছে যে স্থাপত্য নিয়ে প্রশ্ন করা হতে পারে। মুক্তিযুদ্ধ রিলেটেড আমাদের যে স্থাপত্যগুলো আছে সেখান থেকে প্রশ্ন আসতে পারে। তাহলে ভূমিকা প্রশ্ন কি কি আসতে পারে? ধরো, স্বাধীনতা সংগ্রামে গণমাধ্যমের ভূমিকা। তোমার এরকম একটা উদ্দীপক থাকতে পারে যে ধরো সালমা 10ম শ্রেণীর শিক্ষার্থী, তার বাবা একজন সাংবাদিক, তো তার বাবা তাকে বলছেন যে মুক্তিযুদ্ধের সময় সাংবাদিকদের কি অবদান ছিল। তো এরকম ভাবে একটা উদ্দীপক দিয়ে তোমার গয়ের প্রশ্ন করতে পারে যে হচ্ছে উদ্দীপকের আলোকে ব্যাখ্যা করো যে গণমাধ্যমের ভূমিকা কি ছিল। এটা ছাড়া হচ্ছে নারীদের কি ভূমিকা ছিল, এটা থেকে প্রশ্ন আসতে পারে। শিল্পী সাহিত্যিকদের কি ভূমিকা ছিল, সেটা থেকে প্রশ্ন আসতে পারে। এবং সর্বোপরি সর্বস্তরের মানুষ কিভাবে আমাদের মুক্তিযুদ্ধে ভূমিকা রেখেছিল, যে অবস্থানেই ছিল তারা সেই জায়গা থেকে কিভাবে আমাদের মুক্তিযোদ্ধাদের সহায়তা করেছে বা নিজেরা মুক্তিযুদ্ধে গিয়েছে, এই সংক্রান্ত প্রশ্ন আসতে পারে। আচ্ছা, এরপরে হচ্ছে আমি যেটা লিখেছি স্থাপত্য প্রশ্ন। তোমাদের বইয়ে মুক্তিযুদ্ধের স্মরণে বা আমাদের স্বাধীনতা সংগ্রামের স্মরণে বেশ কিছু স্থাপত্য আছে বাংলাদেশে। তো সেই স্থাপত্যগুলো নিয়ে তোমাদের বইয়ে বেশ কয়েকটা স্থাপত্যের নাম বলা আছে। তবে স্মৃতিসৌধ এবং রায়ের বাজার বৌদ্ধভূমি, এই 2টাই জায়গা থেকে সব থেকে বেশিবার প্রশ্ন এসেছে। এবং তোমরা লক্ষ্য করলে দেখবে যে এই 2টা ছাড়া বাকি যে স্থাপত্যগুলোর কথা ওখানে বলা হয়েছে সেগুলো নিয়ে কিন্তু খুব বেশি ইনফরমেশন বইয়ে নেই। সুতরাং আমরা এটা ধারণা করতে পারি যে স্থাপত্য থেকে যদি প্রশ্ন আসে তাহলে এই 2টা জায়গা থেকেই প্রশ্ন আসবে, এর বাইরে থেকে প্রশ্ন আসার মতো জায়গা নেই। তাহলে দেখো, আমাদের কিন্তু শর্ট সিলেবাসে যে কয়েকটা অধ্যায় আছে আমি প্রত্যেকটা অধ্যায়েরই টপিক ওয়াইজ বলে দিলাম তোমাদেরকে। তোমাদের একে তো শর্ট সিলেবাস, তোমাদের জন্য সময় এখনো 2 মাস, অনেক সময় আছে। তো এর মধ্যে তোমরা যদি এই টপিকগুলো ধরে ধরে আমি যেভাবে বললাম এভাবে ধরে ধরে যদি তোমরা পড়ো, তাহলে ইনশাআল্লাহ তোমাদের একটা ভালো রেজাল্ট হবে। আর এরপরের ভিডিওতে আমরা আলোচনা করব যে ইতিহাসে 90+ কিভাবে পেতে হয়। অনেকেই ভাবে যে ইতিহাসে নাম্বার ওঠে না, কিন্তু আমি তোমাদেরকে দেখাবো যে কিভাবে তোমাদের নাম্বার ওঠে। ততক্ষণ পর্যন্ত তোমরা ভালো থাকো। আল্লাহ হাফেজ। বন্ধুরা, তোমরা জেনে খুশি হবে যে তোমাদের মানবিক বিভাগের জন্য স্পেশালি বাংলাদেশে এই প্রথম আমরা নিয়ে এসেছি সহায়ক স্কুল থেকে অনশট লাইভ ক্লাসের ব্যবস্থা, রেকর্ডেড ক্লাসের ব্যবস্থা, উইকলি টেস্ট এবং ডাউট সলভিং ক্লাসের ব্যবস্থা। তাই এই সব কিছু পেতে তোমরা সাবস্ক্রাইব করো আমাদের চ্যানেলে এবং যুক্ত হয়ে যাও নিচে দেওয়া লিঙ্কে।